5 মামলায় খালাস পেলেন বেগম খালেদা জিয়া। সাক্ষী না আসায় নায়ক ও দুর্নীতি মামলার শুনানি। ক্লাসগুলো নিয়ে সাইডে সাইডে হালাই দিই 8টা 10টা এক লগে হইতো এটা পুরোটা নামছে বানের পানি, স্পষ্ট হচ্ছে ক্ষত চিহ্ন। মাথা গোঁজার ঠাঁই হারিয়ে দিশেহারা কয়েক লাখ মানুষ। এখন পর্যন্ত প্রাণহানি 73 জনের। পুনর্বাসনের আশ্বাস উপদেষ্টার। সময় সংবাদের সঙ্গে আছি আমি ইমদাদুল হক। মুক্তিযোদ্ধার সংখ্যা ও নিজের জন্মদিন নিয়ে 5 মামলায় খালাস পেলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সকালে এই রায় দেন ঢাকার সিএমএম আদালত। বেগম জিয়ার আইনজীবী বলেন, 4 বছর আগে বাদীর মৃত্যু হলেও হয়রানির জন্য ঝুলিয়ে রাখা হয়েছিল মামলাগুলো। এছাড়া আদালতে সাক্ষী উপস্থিত না হওয়ায় নায়ক ও দুর্নীতি মামলার শুনানি পিছিয়ে 8 সেপ্টেম্বর ধার্য করা হয়েছে। মুক্তিযোদ্ধাদের নিয়ে কটূক্তি ও ভুয়া জন্মদিন পালনের অভিযোগ সহ 2016 সালে মানহানির 5টি মামলা করা হয়েছিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে। মঙ্গলবার ঢাকার সিএমএম আদালতে মামলার রায়ে খালাস পেয়েছেন বেগম খালেদা জিয়া। আইনজীবী জানান, মামলার বাদী এবি সিদ্দিকীর 4 বছর আগে মৃত্যু হলেও হয়রানির উদ্দেশ্যে মামলাগুলো ঝুলিয়ে রাখা হয়েছিল। আপনি এবি সিদ্দিক নামে একজন লোক ছিলেন, তিনি মারা গেছেন 4 বছর আগে, কিন্তু তার মামলা এখনো মরে নাই, যেটা আজকে খালাস পেলেন ম্যাডাম খালেদা জিয়া। এই মামলা মিথ্যা, এটা শুধু মিথ্যা নয়, এটা ছিল আওয়ামী লীগের সরকারের কাল্পনিক মামলা। এদিকে সাক্ষী উপস্থিত না হওয়ায় নাইকো দুর্নীতি মামলার শুনানি পিছিয়ে 8 সেপ্টেম্বর ধার্য করেছেন আদালত। সাক্ষী আসে নাই, সেহেতু আমরা বলেছি মামলাটির যেহেতু কোনো মেরিট নাই, আমরা মামলাটি ক্লোজ চেয়েছিলাম, যে মামলার কার্যক্রম শেষ করার জন্য বলেছি কোর্টকে। কোর্ট বলেছে যদি সাক্ষী না আসে নেক্সট ডেট 8-9 তারিখে সাক্ষী না আসলে মামলার কার্যক্রম শেষ করে মামলা আর্গুমেন্টে চলে যাবে। কানাডিয়ান প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতি ও দুর্নীতির অভিযোগে এ মামলা করা হয়েছিল। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। ভারতের যোগসাজশে আওয়ামী লীগ পরিকল্পিতভাবে বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছিল এমন অভিযোগ করে স্বাধীন কমিশনের মাধ্যমে তদন্ত করে সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছে বিএনপি। দুপুরে রাজধানীর গুলশানের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির নেতারা জানান, দেশপ্রেমিক সেনাবাহিনীর নৈতিকতা ভেঙে দিতে এবং দেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতেই এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল। মঙ্গলবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে নৃশংস এই হত্যাকাণ্ডের পুনর্তদন্ত করে অন্তর্বর্তী সরকারের কাছে সুষ্ঠু বিচারের দাবি জানায় বিএনপি। দেশপ্রেমিক সেনাবাহিনীর মেরুদণ্ড ও নৈতিক বল ভেঙে দেওয়ার জন্য এবং জাতীয় নিরাপত্তা এবং সার্বভৌমত্বকে মারাত্মক ঝুঁকিতে ফেলে বাংলাদেশকে একটি ব্যর্থ, অকার্যকর, নতজানু রাষ্ট্রে পরিণত করার জন্যই এই হত্যাকাণ্ড সংগঠিত করা হয়েছিল। এতে জড়িত ছিল বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসাবে বেশ কিছু ব্যক্তি সুপরিকল্পিতভাবে ফ্যাসিস্ট হাসিনার মদদে এই হত্যাকাণ্ড ঘটিয়েছিল। বিএনপির অভিযোগ, সাবেক প্রধানমন্ত্রী, তার দল, আওয়ামী লীগ ও পাশের দেশের যোগসাজশে এই হত্যাকাণ্ড হয়েছে। হত্যাকাণ্ডটি একটি সুপরিকল্পিত সরকারি দল শেখ হাসিনা এবং আওয়ামী লীগ নেতৃবৃন্দের যোগসাজশেই এটি সম্পন্ন হয়েছিল। তো আমরা আশা করব বর্তমান সরকার নির্মোহভাবে, নিরপেক্ষভাবে এই ঘটনার তদন্ত করবেন এবং পুনর্বিচারের কাজ দ্রুত শুরু করবেন। হত্যাকাণ্ডের পরের দিন সেনাবাহিনীর সদস্যদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছিল। তবে শেখ হাসিনা পরবর্তীতে এই বাহিনীকে এমনভাবে ব্যবহার করেছে যে তারা দলীয় কর্মীর মতো কথা বলেছেন। তবে ছাত্র আন্দোলনে সেনাবাহিনীর সহযোগিতার প্রশংসা করেন হাফিজ। শেখ হাসিনাকে শেষ মুহূর্তে দ্রুত সরকার থেকে বাইরে নিক্ষেপ করার জন্যে এবং ছাত্র জনতার বিপ্লবে পূর্ণাঙ্গ সহায়তা করার জন্যে বাংলাদেশের বর্তমান সেনাবাহিনী প্রধান এবং বাংলাদেশ সেনাবাহিনী এবং সামরিক বাহিনীর সকল সদস্যদেরকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বিডিআর হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিতে বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টার উদ্যোগকে স্বাগত জানিয়ে তদন্ত কমিটির প্রতিবেদন জাতির সামনে প্রকাশের আহ্বানও জানানো হয় সংবাদ সম্মেলনে। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। বৈষম্য বিরোধী আন্দোলনে একাত্মতা জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে কারাবরণ করা 57 বাংলাদেশিকে ক্ষমা করেছেন দেশটির সরকার। সকালে এক বৈঠকে বিষয়টি জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেশের প্রিন্ট মিডিয়ার 20 সম্পাদকের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এ সময় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করে অন্তর্বর্তী সরকারের রাষ্ট্র সংস্কারের উদ্যোগকে বেগবান করতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান সরকার প্রধান।
এ সময় রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যকর সংস্কারে সবার সহায়তা চান তিনি। জানান, দেশকে নতুন উচ্চতায় নিতে বড় একটি সুযোগ তৈরি হয়েছে। সরকারের কার্যক্রমে ভুল ত্রুটি থাকলে তা গণমাধ্যমে তুলে ধরার আহ্বানও জানান প্রধান উপদেষ্টা। নির্বাচন কমিশন সংস্কার সহ সরকারের উপদেষ্টাদের আরও সক্রিয় ভূমিকা রাখতে বলেন সম্পাদকরা। পরে যমুনার বাইরে এসে গণমাধ্যমে কথা বলেন দ্য ডেইলি স্টারের সম্পাদক। ছাত্র এবং জনগণের উপরে যেই নির্মমভাবে খুন করা হয়েছে বা যাদেরকে যে নিষ্পেষিত করা হয়েছিল, সেই তাকে ঘিরে পুরো আমাদের ডায়াসপোরা কমিউনিটি সোচ্চার ছিলেন পুরো পৃথিবীর সমস্ত জায়গায়। তো তারই ধারাবাহিকতায় ইউএইতেও এই প্রোটেস্টটা হয়েছিল। ইউএইতে এখন ছুটি চলছে, পরবর্তীতে জানাবেন। সম্ভবত হয়তো বা ওনারা ফিরে আসবেন বাংলাদেশে। সংস্কারের মধ্যে সংবিধান পরিবর্তন, তারপরে আমরা বলেছি লোকাল গভর্নমেন্টকে স্ট্রেংথেন করা। নির্বাচন কমিশন বিশেষ করে তারা যেন ভবিষ্যতের সমস্ত নির্বাচন সত্যিকার অর্থে জাতির এবং ভোটারদের চিন্তার প্রতিফলন ঘটান, এরকম একটা সংস্থা। তাই এই সরকারের ভুল ত্রুটি হলে আমরা যেন নির্দ্বিধায় সেটা কাগজে ছাপি এবং ওনার এই সরকারকে সাহায্য করি। সময় সংবাদে আরও থাকছে। চোখ বেঁধে ছোট্ট কুঠুরিতে দিনের পর দিন বর্বরতা, আয়নাঘরের দুর্বিষহ অভিজ্ঞতা সাবেক সেনা কর্মকর্তা আজমির। গুমের বিরুদ্ধে ফেসবুকে পোস্ট দিয়ে গুম হন তারেক রিফাত। গুমের বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে হতে হয় গুম। বন্দিশালা আয়নাঘরের অন্ধকার কুঠুরিতে কাটে 36 দিন। তারেক রিফাত দীর্ঘ 8 বছর ভয়ে মুখ না খুললেও গুম জীবনের ভয়াবহ অভিজ্ঞতা তুলে ধরেছেন সময় সংবাদের ক্যামেরায়। বিস্তারিত জানাচ্ছেন নাজবুস সালেহী। আবু বিন তারেক রিফাত 2015 সালে এইচএসসি পাশ করে সবেমাত্র অনার্সে ভর্তি হয়েছেন রাজধানীর সরকারি তিতুমির কলেজে। রিফাতের দাবি, গুমের বিরুদ্ধে ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলেন তিনি। সেই অপরাধে 2015 সালের 18 অক্টোবর উত্তরা 10 নম্বর সেক্টরের বাসা থেকে সন্ধ্যাবেলা চোখে কালো কাপড় বেঁধে তুলে নেওয়া হয় তাকে। আমি উচ্চ মহলের কারো বিরুদ্ধে ফেসবুকে পোস্ট করেছি, এই জন্য আমাকে তাদের সাথে যেতে হবে, এই কথা বলেই আমাকে একদম বাসা থেকে আমার মা এবং বোনের সামনে থেকে নিয়ে গেছে। গাড়িতে উঠানো হলো। উঠানোর পরে কিছু দূর যাওয়ার পরেই আমার হাত দুটো হ্যান্ডকাপ দিয়ে বেঁধে দেওয়ার পরে একটা কালো টুপি দিয়ে আমার মাথায় পরে দেওয়া হয়েছে। রিফাত জানান, সেখান থেকে নেওয়া হয় র্যাব 1-এর কার্যালয়ে। পরে এক অন্ধকার কুঠুরিতে ঢুকিয়ে দেওয়া হয় তাকে। টানা 36 দিন ঘুমাতে দেওয়া হয়নি, ছিল না গোসল কিংবা খাওয়ার ব্যবস্থাও। আলো বাতাসহীন রুমে চালানো হয় অমানবিক নির্যাতন। রুমের অবস্থাটা হচ্ছে গরম, কোনো ফ্যান ট্যান কিছু ছিল না, কোনো জানালা ছিল না, শুধু একটা ছোট্ট একটা দরজা ছিল। রাত হচ্ছে না দিন হচ্ছে এটাও বোঝার উপায় নাই। তবে আজান শুনে বুঝতাম যে এটা ফজরের আজান দিচ্ছে। গোসল আমি 36 দিনে একদিনও করতে পারি নাই। একদিন বা 2 দিন চেঞ্জ করতো রুমগুলোতে। তখন বুঝতাম যে এখন যে রুমটাতে আছি সেই রুমে অনেক লোকজন, বা শরীরের সাথে তো শরীর লাগলেও বোঝা যায় যে কে আছে ডাইনে বামে। সামনে পিছে ডাইনে বামে অনেক লোকজনই আমি পাইছি, কান্না করতেছে বা শুয়ে অজ্ঞান হয়ে আছে, এরকম প্রচুর মারতো। এদের মারগুলা আসলে যে লোকগুলাকে মারে আমার মনে হয় না ওরা স্বাভাবিক জীবনে আর ভালোভাবে হাঁটা চলাফেরা করতে পারবে। কয়েক দফা ক্রসফায়ারের জন্য নেওয়া হলেও ভাগ্যক্রমে বেঁচে ফিরেন রিফাত। ঢাকা থেকে গ্রেফতার হলেও কুমিল্লা থেকে অস্ত্রসহ গ্রেফতার দেখিয়ে পাঠানো হয় কারাগারে। অনেক গভীর রাতে নিয়ে যেত, সেটা 2টা-2:30টার দিকে আনুমানিক। নিয়ে যাওয়ার পরে ওই যে লোকটাকে নিয়ে যেত সেই লোকটার ফিরে আসতো না আমাদের কাছে। তা আমাকে হ্যান্ডকাপ এবং জমটুপি খুলে দিয়ে বলতেছে তুমি সামনের দিকে যাও। যাওয়ার সময় ওদের আর্মস লোড করতেছিল, সাউন্ড হতেছিল কেমন জানি একটা, গুলি করবে এটা মানে ভাবে বোঝাচ্ছে যে আমাকে গুলি করবে। আমি ওই পরিস্থিতিটা একটু বুঝতে পেরে ওদের পায়ে ধরে ফেলছি যে আমি আপনাদের অনেক ছোট, বুঝতে পারিনি, আমাকে মাফ করে দেন, আমি আর জীবনে ফেসবুকে পোস্ট করব না। আয়নাঘর থেকে মুক্তি পেলেও এখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি রিফাত। র্যাবের দেয়া অস্ত্র মামলায় সহায় সম্বল বিক্রি করে এখন অসহায় রিফাতের পরিবার। এখন মামলাটা এখন কোন? নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। বন্যার পানি নামতে শুরু করায় নোয়াখালী, কুমিল্লা ও ফেনীতে স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন। ভিটে মাটি, ঘর বাড়ি, মাছের ঘের ও ফসলি জমির ব্যাপক ক্ষতিতে দিশেহারা বাসিন্দারা। মাথা গোঁজা ঠাঁই হারিয়েছেন কয়েক লাখ মানুষ। খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট চরমে। পানিবাহিত রোগে আক্রান্তের চাপ হাসপাতালগুলোতে। বন্যা পরবর্তী পুনর্বাসনে সরকারি বেসরকারি সহায়তা চান বানভাসীরা।
কমতে শুরু করেছে বানের জল, আর ফুটে উঠছে তাণ্ডবের চিত্র। ভিটেমাটি পর্যন্ত নিয়ে গেছে বন্যা। ঘরের ভিত নড়বড়ে হয়ে ধসে পড়েছে বেশিরভাগ। মাথা গোঁজার ঠাঁই হারিয়ে নির্বাক বাসিন্দারা। কুমিল্লায় বন্যার পানি নামছে ধীর গতিতে, সঙ্গে সঙ্গেই আঘাতের চিহ্ন ভেসে উঠছে। মানুষ হারিয়েছেন ঘরবাড়ি, গবাদি পশুর খামার, ফিশারিজ সহ ব্যবসা প্রতিষ্ঠান। জেলায় 1 লাখেরও বেশি পরিবারের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে বুড়িচং উপজেলায় 40,000 পরিবার ঘরহারা। প্রায় 65,000 হেক্টর ফসলি জমি নষ্ট হয়েছে। 100 কিলোমিটার সড়কের বেহাল অবস্থা। নোয়াখালীতেও ধীরে ধীরে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হচ্ছে, তবে পানিবন্দী থাকায় চর্ম ও ডায়রিয়া সহ পানিবাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন বানভাসীরা। টিউবওয়েলগুলো ডুবে থাকায় দেখা দিয়েছে সুপেয় পানির তীব্র সংকট। 85,379টি পুকুর ও মাছের খামার ভেসে গেছে। প্রায় 2,500 কিলোমিটার রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি 74 বছরের ভিতরে এরকম বন্যা আমি আর দেখি নাই। এলাকায় ঘরবাড়ি সবই হয়ে গেছে, ডুবে গেছে, সবকিছু ডুবে গেছে। পানি এক মাজা আমাদের গাঁডা দিয়ে, আমরা এখন আশ্রমে আছি। আমাদের গরু, ছাগল, হাঁস, মোরগ, বাড়ির সবকিছু বন্যাতে আপনার পশু পাখি মারা গেছে, কিছু খানার অভাবে মারা গেছে। এখন কিছু আশ্রয়কেন্দ্রে হয়তো মানুষের রাখছে। মানুষের অসুখ বিসুখ, বাচ্চাদের বিসি ব্যথা অসুখ বিসুখ প্রচুর দেখা দিয়েছে, ডায়রিয়া দেখা দিচ্ছে। ফেনীর পরশুরাম ও ফুলগাজী ছাড়া বাকি সব উপজেলায় অনেক এলাকায় এখনো পানিবন্দী কয়েক লাখ মানুষ। তবে আশ্রয় কেন্দ্র থেকে বেশিরভাগ মানুষ ফিরেছেন বাসস্থানে, যদিও অনেকের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হওয়ায় এখনো বসবাসের উপযোগী হয়নি। হাসপাতালে বাড়ছে পানিবাহিত রোগে আক্রান্ত রোগী। পাশাপাশি সেনাবাহিনী ও বিভিন্ন সংস্থার ভ্রাম্যমাণ মেডিকেল টিমও কাজ করছে। এদিকে কাপ্তাই হ্রদে পানি কমতে থাকায় জলকপাটের 5 ফুট খোলা হয়েছে। তবে লংগদু, বাঘাইছড়ি, নানিয়ারচর, বরকল সহ কয়েক উপজেলায় প্রায় 17টি গ্রামের মানুষ এখনও পানিবন্দী। জেলা প্রশাসন থেকে আশ্রয়কেন্দ্রে অবস্থানরতদের রান্না করা খাবার দেয়া হচ্ছে। যারা বাসায় আছেন তাদের দেয়া হচ্ছে 10 কেজি করে চাল। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। বন্যায় এখন পর্যন্ত 73 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব। বলেন 11 জেলার 68টি উপজেলায় এখনো পানিবন্দী 5,82,115টি পরিবার। এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুকী আজম বলেছেন, সার্বিক ক্ষয়ক্ষতি জানা গেলে আন্তর্জাতিক দাতা সংস্থাগুলো সহযোগিতা করবে। মোট 5,82,155টি পরিবার পানিবন্দী রয়েছে। মোট ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা 50 লক্ষের উপরে। মৃতের সংখ্যা আজকে একটা পর্যন্ত হচ্ছে 71 জন। তার ভিতরে পুরুষ 45, মহিলা 7, শিশু 19। কুমিল্লাতে 19 জন, ফেনীতে 28 জন, চট্টগ্রামে 6 জন, খাগড়াছড়িতে 1 জন, নোয়াখালীতে 11 জন, ব্রাহ্মণবাড়িয়া 1, লক্ষ্মীপুর 1, কক্সবাজার 3 এবং মৌলভীবাজারের 1 জন। নিখোঁজ লোকের সংখ্যা মৌলভীবাজারে 1 জন। দুর্যোগ যে এরকম মানুষের সহযোগিতায়, স্বেচ্ছাসেবীদের সহযোগিতায়, ছাত্র জনগণের সহযোগিতায় আমরা অতিক্রম করতে পেরেছি। আমরা ভবিষ্যতেও পুনর্বাসন কর্মসূচিও আমরা সুচারুভাবে সম্পন্ন করতে পারব। ভ্রমণ ট্যাক্স কেটে দেয়া ও ইমিগ্রেশন কার্যক্রম সহজ করার প্রলোভন দেখিয়ে নির্দিষ্ট একটি কক্ষে নিয়ে যাত্রীদের থেকে হাতিয়ে নিত টাকাসহ মূল্যবান মালামাল। বেনাপোল বন্দরে দীর্ঘদিন ধরে এমন প্রতারণা করে আসছিল একটি অসাধু চক্র। অভিযোগ পেয়ে সেখানে অভিযান চালালেও জড়িতদের ধরতে পারেনি পুলিশ। বেনাপোল স্থলবন্দরের পাশে তালাবদ্ধ এসব দোকানগুলোতে যাত্রীদের কৌশলে নিয়ে আসা হয়। এরপর প্রলোভন দেখানো হয় ভ্রমণ ট্যাক্স কেটে দেয়া ও ইমিগ্রেশন কার্যক্রম সহজ করার। যারাই টোপ গিলেন আটকা পড়েন প্রতারণার জালে। যাত্রীদের থেকে হাতিয়ে নেওয়া হয় টাকাসহ মূল্যবান মালামাল। এরপরেই তাদের প্রতারণা বুঝতে পারতেন ভুক্তভোগীরা। প্রশাসনের চোখের আড়ালেই দীর্ঘদিন ধরে এমন অপরাধ করে আসছে চক্রটি। প্রতারণার শিকার কয়েকজনের থেকে অভিযোগ পেয়ে মঙ্গলবার সেখানে অভিযান চালায় পুলিশ। তবে উপস্থিতি টের পেয়ে আগে ছটকে পড়েন প্রতারকরা। এরপর দোকানগুলো তালাবদ্ধ করে দেয় পুলিশ। ভুক্তভোগীরা জানান, বন্দরের কর্মকর্তা সেজে বিভিন্ন সময়ে প্রতারণা করে অপরাধ চক্রটি। গতকাল সোমবার সকাল 8টার সময় বেনাপোলে 8 জন পাসপোর্ট যাত্রীর কাছ থেকে 2 লক্ষ টাকা ছিনতা হয়ে ফর্ম ফিল আপের কথা বলে আমার কাছ থেকে 15,000 টাকা ছিল, সেখান থেকে 2,000 টাকা দেওয়া। গলিতে গলিতে নিয়ে এদের মূল্যবান পাসপোর্ট
ডলার এবারে টাকা এগুলো ছিনতাই করে নিয়ে সটকে পড়ে। তো অভিযোগ হলে বেনাপোল পোর্ট থানা কর্তৃক কিন্তু শুধু আসে আর দোকান বন্ধ করে করে চলে যায়, কিন্তু এর কিন্তু আসলে ভালো একটা ব্যবস্থা এখনো পর্যন্ত পুলিশ গ্রহণ করতে পারে নাই। কিছু সংখ্যক প্রতারক চক্র বন্দরে যে কোনো প্রতারণা রুখে দিতে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর বলে জানায় পুলিশ। অর্ডার কেন্দ্রিক যে সমস্ত অপরাধী আছে, যারা প্রতারক চক্র আছে, যারা এই কাটিং পার্টির সাথে জড়িত, তাদের বিরুদ্ধে আমাদের জোরালো অভিযান শুরু হয়েছে। আবার ব্যবসা, চিকিৎসা সহ বেনাপোল বন্দর দিয়ে প্রতিদিন 8 থেকে 10,000 যাত্রী যাতায়াত করেন। সময় সংবাদ, বেনাপোল। দেখছেন সময় সংবাদ। রাজনৈতিক পথ পরিবর্তনের সুযোগে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় নির্বিচারে কাটা হচ্ছে পাহাড়, এমন অভিযোগে অভিযান চালিয়েছে বন মন্ত্রণালয় ও জেলা প্রশাসন। হাতে নাতে পাহাড় কাটা অবস্থায় 2 ব্যক্তিকে জরিমানা করা হয়। চট্টগ্রামের আকবশা এলাকার একেবারে শেষ প্রান্ত হারবাতলি। কয়েক বছর আগেও এই এলাকার পুরোটাই ছিল উঁচু পাহাড়ে ঘেরা, কিন্তু স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় সে পাহাড় কেটে গড়ে তোলা হয়েছে বসতবাড়ি সহ নানা স্থাপনা। গত 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর পুলিশ সহ প্রশাসনের নিষ্ক্রিয়তায় একটি চক্র নির্বিচারে আবারও পাহাড় কাটছে বলে অভিযোগ উঠেছে। এর প্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে নগরীর আকবশা এলাকার হারবাতলি, লাইক সিটি সহ বিভিন্ন এলাকায় পাহাড়ে অভিযান চালায় বন বিভাগ ও জেলা প্রশাসন। এই সময় পাহাড় কাটা অবস্থায় হাতে নাতে আটক করা হয় 2 জনকে। তাদেরকে সতর্ক করার পাশাপাশি করা হয় জরিমানা। বাগান সাফ করতেছি, কলা গাছ আছে, ওইখানে কিছু শাকসবজি লাগাবো, মালিককেও দিব, আমিও খাবো, আমাকে এরকম বলছে। পাশে আরেকজনে মাটি কাটি আমার ফলটে ফেলাইছে। আমার এখানে ঘর আছিল, আপনারা আসেন দেখেন, গাছ গাছালি রুক আমার আজকে 13 বছর এখানে। এই জমিটার মালিক হচ্ছে খতিয়ানভুক্ত একজন ব্যক্তির, তার নির্দেশে এই পাহাড়ের এই জায়গাটা তারা কেটে সমান করছে, এখানে সবজি বা অন্য কোনো কিছু রোপণ করবে। অভিযানে ছিলেন পরিবেশ ও বন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও। পাহাড় কাটার বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের 0 টলারেন্সের কথা জানিয়ে আগামী 1 সপ্তাহের মধ্যে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেন তারা। পরিবেশ আইনের নির্দেশনা আছে, কোনোভাবে পাহাড় কাটা যাবে না। এইটা ব্যক্তি মালিকানাধীন পাহাড় হলেও কাটতে পারবে না। এখন পাহাড় কাটার ক্ষেত্রে আমরা 0 টলারেন্স নীতিতে যাচ্ছি। আমরা বেসরকারি সংস্থার তথ্য অনুযায়ী গত 3 দশকের ব্যবধানে নগরীতে 57% পাহাড় নিশ্চিহ্ন হয়ে গেছে। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। এই ছিল সময় সংবাদের সঙ্গে থাকুন সময়।